সেতু, সেতু, ওপরে আয়, এখনো দাঁত ব্রাশ করিস নাই? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभव्यामि युगे युगे। রাজা পরীক্ষিত ঋষি শুকাকে বললেন, তুমি দুই রাজবংশ সম্পর্কে আমাকে সবকিছুই বলেছ। এরপর বললেন, সোমবংশ এবং সূর্যবংশের রাজাদের ইতিহাস সম্পর্কেও সবকিছুই আমাকে জানিয়েছ। তিনি রাজা পরীক্ষিতকে জিজ্ঞেস করলেন যে কাহিনীটা কি আকর্ষণীয় ছিল নাকি না। রাজা পরীক্ষিত বললেন, কিন্তু তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী বলনি। এর কারণ হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন, আর রাজা পরীক্ষিত ওনার কাহিনী বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এক গ্রাম প্রধানের পরিবারে, কিন্তু তিনি গরু চড়ানোর কাজ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে পরীক্ষিত তার সম্পর্কে জানতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও বিশ্ব শাসন করবেন। তিনি রাক্ষসদের হাত থেকে মানুষকে রক্ষা করবেন। যখন একজন ভক্ত যে সব সময় ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে এবং এই উপাসনার মাধ্যমে যদি ঋষি শুকাকে প্রভাবিত করতে পারে, তাহলে পৃথিবীর যে কাউকে মুগ্ধ করতে পারবে। ওম বসুন্ধরায় বিদ্মহে ভূধত্রায় ধীমহি তন্নো ভূমিঃ প্রচোদয়াৎ। ভূমি দেবী পৃথিবীর ভার সহ্য করতে না পেরে ব্রহ্মার সাথে গিয়ে দেখা করলেন। ভগবান ব্রহ্মা সাথে সাথেই ভূমিদেবী ও অন্যান্য দেবতাদের নিয়ে ভগবান নারায়ণের কাছে গেলেন। ভগবান নারায়ণ ভগবান ব্রহ্মাকে বললেন, পৃথিবীর ভার কমিয়ে দাও, খুব শীঘ্রই আমি পৃথিবীতে অবতার নিতে যাচ্ছি। তিনি অবস্থানও উল্লেখ করেছিলেন। তিনি সবাইকে বললেন বসুদেবের ঘরে জন্ম নেবেন, অসুরদের অত্যাচার বৃদ্ধির কারণে এবং তাদের কৃত পাপ কাজের কারণে। যেহেতু তারা সবাইকে ভুল পথের দিকে নিয়ে যায়, তাই ভগবান বলেছেন যে তিনি নিজে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন। আসলে ভগবান এই পৃথিবীর মানুষের উন্নতির জন্য তখন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, বড় ছেলেকে রাম বলে ডাকা হবে। একইভাবে বলরামের ক্ষেত্রেও। বুঝতে পেরেছেন? অবতারের মানে খুব সহজ, এক জায়গা থেকে অন্য জায়গায় আসাকেই অবতার বলা হয়। ভগবান বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। কেন তিনি পৃথিবীতে অবতরণ করলেন? আমাদের মতো সাধারণ মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। তাই তিনি অবতার গ্রহণ করেছিলেন। এর পেছনে কারণ হচ্ছে তিনি অন্যায় দূর করতে আমি গ্রহে অবতার নেব। ভগবান যা চান তাই করতে পারেন, তার সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে না। আমাদের দুইজনের পরিবারই জানে আমরা একে অপরকে ভালোবাসি। চুরি করে দেখা করতে গিয়ে ধরা পড়লে সমস্যা হয়ে যাবে। আচ্ছা চলো যাই, দরকার নেই। হ্যালো বর্ষু, কি করছো তুমি? অনেকদিন ধরে সম্পর্কে আছি, এটুকু তো হবেই। আমার বাবা তো বিয়ের অনুমতি দিয়েছে, তাই না? অপেক্ষা করো। এটাকে অনুমতি বলে? উনি বলেছেন সেটেল হওয়ার পর বিয়ে করতে। তাতে কি, তুমি কি লাইফে সেটেল হবে না? সেটা তো দেরি আছে, কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে তারপর। সেজন্য ভালোভাবে পড়াশোনা করো। विषमकार कन्नन फुलादे विषमकार कन्नन। ভগবান কৃষ্ণের গ্রামে একজন প্রিয়তমা ছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে কথা হয়নি, তাই আমাদের ভগবান কৃষ্ণ তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিল। তাই সে মন্দিরে আসে এবং
তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। কিন্তু কৃষ্ণের অনুপস্থিতিতে ওনার প্রিয়তমা স্কুলে গিয়েছিল। কিন্তু তিনি যখন এভাবে ঘুরে তাকালেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়তমার দিকে ঘুরে তাকালেন এবং তাকে উদ্দেশ্য করে এভাবে নিজের হাত তুললেন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়তমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? মায়েরা ফলাবো তোরে, অনেক দিন হয়েছে মায়ের খাস না, এই জন্যই সাহস পাচ্ছে। বলে দিচ্ছি, কুকুর ছাড়া যদি বাড়িতে আসিস, রেহাই নাই আজকে তোর। যা খুঁজে বের কর। নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। যদি সামলে রাখতে না পারিস তাহলে কিনছিস কেন? শুধু শুধু টাকার অপচয়। অথচ এই কুকুর কেনার জন্য সারাক্ষণ পেছনে লেগে থাকতো। এরপর যখন কিনে দিলাম, 2-1 দিন ভালোই চলতেছিল, এরপর আর খবর নাই। এখন আমারই সামলায় রাখতে হয়। কিরে, বসে আছিস কেন এখানে? তুইও তো ওর সাথে খেলিস। যা, এখনই যা, খুঁজে নিয়ে আয়। আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করে কুকুরটাকে খুঁজে বের করব। যদি সফল হতে পারি, ব্যাপারটা মজার হবে। কুকুর খুঁজে পাইছি। কোথায় পেয়েছিস? আমাদের ওই সামনের মন্দিরের সিঁড়িতে বসেছিল। কিরে, চা খাবি? হ্যাঁ দাও মা। তোর বাবার সাথে তোকেও দিচ্ছি। মা, পিরিয়ডের ডেট 3 তারিখ, 7 তারিখ চলে যাচ্ছে, কিন্তু পিরিয়ড তো হচ্ছে না। তার মানে 4 দিন দেরি হয়েছে। এটা নিয়ে চিন্তা করিস না। শরীর দুর্বল থাকলে অনেক সময় এমন হয়। দেখ, তুই ঠিক মতো খাস না, নাস্তা না করেও মাঝে মধ্যে কলেজে চলে যাস। কলেজে গিয়ে দুপুরে খাস কিনা সেটাও জানি না, আবার রাতে না খেয়েও ঘুমিয়ে পড়িস। কয়দিন দেরি হয়েছে? 4 দিন মা। গায়ু, চ্যানেল বদলাতো, দেখি কে আগে ব্যাট করছে। পরে একটু সময়ের জন্য পাল্টা, কি হবে? দাঁড়াও না।
সেন্ট্রাল মিনিস্টার গুরুজির কাছে এসেছিল। ও আমি আমি এই তোমাকে ডাকছে। সবসময় আসি, কিন্তু আমাকে কখনোই ডাকে না। বল বাবা, তোমার সমস্যার কথা বলো। যে কোনো মূল্যে আমার পরীক্ষায় পাশ করতে হবে। আসলে পরীক্ষায় পাশ করতে পারলে আমি লাইফে সেটেল হতে পারবো। একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তো, তাই লাইফে সেটেল হতে পারলে আমি ওকে বিয়ে করতে পারবো। ঈশ্বরের কৃপাতে তোর সব সমস্যার সমাধান হতে যাচ্ছে। খা। আর খাবো না। হ্যালো। মীরা, হ্যাঁ বলো। গুরুজি আমার সাথে কথা বলেছেন। তাই? উনি বলেছেন সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ও, কোনো সমস্যা? তোমরা কখন ফিরবে? আজকে রাতেই। ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হবে। তোর পিরিয়ড শুরু হয়েছে? এখনো হয়নি। আমি খুবই শক্তিশালী। আমি অবতার ঈশ্বরের। আমি ছাড়া এটা সম্পর্কে আর কেউ জানে না। তোকে বলছি কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার ক্ষমতা ব্যবহার করে আমাদের হারিয়ে যাওয়া কুকুর খুঁজে পেয়েছি, কিন্তু এখন আমার ক্ষমতা ব্যবহার করব না, বড় উদ্দেশ্যে ব্যবহার করব। আমি আমার সুবিধার জন্য ব্যবহার করব, কেউ বললেই অযথা ব্যবহার করব না। এটা সম্পর্কে কাউকে বলবি না। সেতু, নারায়ণ, দাঁড়া। ক্লাসে কথা বলছিস কেন? কি নিয়ে কথা বলছিলি? সেতু, এটা তোর লাস্ট ওয়ার্নিং। আবার যদি কথা বলিস ক্লাসরুম থেকে বের করে দেব।
লাঞ্চ বক্স নিতে এসেছি। খাসনি কেন? ক্ষুধা লাগেনি। কেন? তুই কি অসুস্থ? না, ক্লান্ত লাগছে। কি পিরিয়ড শুরু হয়েছে? না মা। মীরা, মীরা, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিস কেন? আজকে কলেজ নাই তোর? হ্যাঁ আছে তো। পিরিয়ড শুরু হয়েছে? এত দেরি হওয়ার তো কথা না। আজকে কলেজে যেতে হবে না। চল আজকে তোকে নিয়ে ডাক্তারের কাছে যাই। কর্ণ, দুর্যোধন, ধর্মন, অর্জুন, ভীম, নকুল, সহদেব। দ্রৌপদীকে? দ্রৌপদী, কৃষ্ণ। ধন্যবাদ। ওরা সবাই হচ্ছে সৈনিক। ঈশ্বর হলেন আপনি, ও কি করে হয়? চলো রিহার্সাল করি। মিস, মিস, 1 নম্বর পাইছে। তাড়াতাড়ি আসবি। মিস আজ তো পাগল। সে তুই হলো আমাদের সত্যিকারের ঈশ্বর। ঠিক বলেছেন মিস। কৃষ্ণের চরিত্রে ওর থেকে ওকেই বেশি ভালো লাগছে। ওকে দেখতে ভগবান কৃষ্ণের সত্যিকারের অবতারের মতো লাগছে। আমরা কি বলবো আপনি আসলেই অবতার? বলেছিলাম না তোকে এই বিষয়ে কাউকে বলা যাবে না। আমি অবতার ঈশ্বরের। তুই আমাকে কথা দিয়ে এটা কাউকেই বলবি না। ভগবানের কসম কাউকেই বলবো না। প্রেগনেন্ট। না ডক্টর, এটা সম্ভব না। কর, তুই কি পাগল? তোর বাবা তো তোদের এই বিয়েতে অনুমতি দিয়েছিল তাই না? কিন্তু তুই কি করলি? না মা। চুপ কর, নির্লজ্জ। দেখুন, বাবা মারা এরকম আতঙ্কিত হওয়ার কারণেই ঘটনা আরো বেশি খারাপ হয়। মাথা ঠান্ডা করুন।
ও এখন স্কুলের বাচ্চা না, কলেজের ফাইনাল ইয়ারে পড়ছে। আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো। প্লিজ শান্ত হন। মীরা অনেক দুর্বল। গর্ভপাত ওকে শারীরিক এবং মানসিকভাবে স্ট্রেসে ফেলবে। আমি এমন অনেককে চিনি যারা প্রথমবার অ্যাবর্শনের পর তাদের আর বাচ্চা হয়নি। মুদ্রা, আঙ্কেল, এদিকে এসো। এটা একটা প্রাণ। নৈতিকভাবে আমি এটাকে হত্যা না করার পরামর্শ দেব। আরেকটা বিষয়, পুরুষরা এটা বুঝবে না। এই গর্ভপাতের কারণে কিন্তু ও সারা জীবন নিজেকে অপরাধী ভাববে, বুঝেছ? তুমি তো বলেছিলে ছেলেটার পরিবার ওদের সম্পর্কের কথা জানে। আমার মনে হয় ওদের বিয়ে করিয়ে দেওয়াটাই ভালো হবে। আপু, হ্যালো, হ্যালো, কে? মীরার বাবা বলছি। আঙ্কেল, বলুন আঙ্কেল। এখনই আমাদের বাসায় এসো। এখনই আসছি। কে কল দিয়েছিল? পরে বলছি মা। এই সাউন্ড বাড়িয়ে দিয়ে যা। হাই। হাই আঙ্কেল।
গায়ু, ভেতরে যা। ও প্রেগনেন্ট। তাই নাকি? কে প্রেগনেন্ট? আমার মেয়ে গর্ভবতী। মীরা গর্ভবতী। জি আঙ্কেল, আমার মেয়ে গর্ভবতী। মীরা প্রেগনেন্ট? মীরা প্রেগনেন্ট? তোমার বাবার নাম্বারটা দাও। আঙ্কেল, তোমার বাবার নাম্বারটা বলো। বাবার নাম্বার? নাইন এইট 402 44। না, একটা 4 1888। আঙ্কেল, মীরা? যাও। এই, বাবার কি মাথা খারাপ? বলছে তুমি নাকি প্রেগনেন্ট। মীরা, মাত্রই উনি আমার কাছ থেকে বাবার নাম্বার নিয়েছে। প্লিজ ওনাকে থামাও, না হলে একটা গন্ডগোল বেঁধে যাবে। এই, কি হয়েছে? কাঁদছো কেন? আজ সকালে আমি আর মা ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডক্টর? কেন, কি সমস্যা? পিরিয়ডের ডেট পার হয়ে গেছে। তাতে কি হয়েছে? এর মানে কি প্রেগনেন্ট? ডক্টর বলেছে আমি প্রেগনেন্ট। ডক্টর বলেছে? পরীক্ষা করে বলেছে? এই, যা বলেছে সব বিশ্বাস করতে হবে নাকি? ও ভালো ডাক্তার না। প্রথমে আমিও বিশ্বাস করিনি, তাই বাড়িতে আসার পর স্ট্রিপ টেস্ট করিয়েছিলাম। ওখানেও পজিটিভ দেখাচ্ছে। স্ট্রিপ টেস্ট কি বলো তো? এটা দিয়ে জানা যায়। কিভাবে? এটা দিয়ে কিভাবে জানা যায়? জানা যায় কোনোভাবে। আরে তুমি কাঁদছো কেন পাগল? তুমি নিশ্চিত প্রেগনেন্ট না? সব রেজাল্টে পজিটিভ। এটা কিভাবে সম্ভব বলো? আমাদের মধ্যে তো কিছুই হয়নি, সম্ভবও না। একদম কনফিউজ হও না। ডক্টর, টেস্ট, এগুলো সব ভুল। চিন্তা করো না, চলো কাল আমরা ভালো ডাক্তার দেখাই। হ্যাঁ, সারা জীবন গাধায় থাকবি তুই, ছাগল।
আমার মেয়ে মীরা খুবই দুর্বল ভাই। ডাক্তার বলেছে অ্যাবর্শন না করাই ভালো হবে। উনি বলেছেন এটা করলে ভবিষ্যতে সমস্যা হবে। আমি চাই না আমার মেয়ে কষ্ট পাক। ও এখন অনেক ছোট। সবকিছুর জন্য দুঃখিত। এখন আমরা এর সমাধান কিভাবে করব? আমার মনে হয় একমাত্র সমাধান হলো বিয়ে। আচ্ছা, তাছাড়া পরে হলেও আমরা ওদের বিয়ে দিতামই। যদিও ওর ডিগ্রি শেষ হওয়ার পর বিয়েটা হলে ভালো হতো। হ্যাঁ, তবে এখন দিলেও সমস্যা নেই। এখনই বিয়ে দেওয়াটা ভালো হবে। দ্রুত না করলে লজ্জায় পড়তে হবে। আসুন, মানুষকে বলি যে রাশিফল বলছে এখন না হলে আগামী 10 বছর বিয়ে করতে পারবে না। চিন্তা করবেন না, বিয়ের তারিখ ঠিক করে ফেলি। আপনাকে অনেক ধন্যবাদ। কি বলছেন? এই ওষুধগুলো প্রতিদিন দেবেন। টেস্ট পজিটিভ এসেছে, অন্য কোথাও গিয়ে অ্যাবর্শন করবেন না। আগে থেকেই ওনার শরীর অনেক দুর্বল, কোনো ভুল হলে সারা জীবন ভুগতে হবে। সাবধান, বাসায় চলে যান আর বিষয়টা বাবা মাকে জানান। ভুলেও ওনাকে কোনো রকম চাপ দেবেন না, পুরো জীবনের বিষয়ে। এমনিতে সাধারণ জিনিসের ক্ষেত্রে আপনারা অনেক স্মার্ট। এমন কিছু ঘটলে জানেন কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে সেটাও জানেন। কিন্তু এমন ঘটনা ঘটলে কি পরিণতি হবে সেটা জানেন না। হ্যাঁ, দেখি যান এখন। মিস্টার, স্যার, এই প্রেসক্রিপশন আমার জন্য। সরি। স্যার, ফিস। স্যার, ফিস বাইরে। আচ্ছা স্যার। বলুন স্যার। ফিস 300। ওষুধ ওখান থেকে কিনুন।
সাহায্য করতে পারি? ডাক্তার এখনো আসেননি। ডাক্তার আসলে আমি উনি আপনাকে একজন জানাবো। রোগীর সাথে আছেন। আপনার সিরিয়াল ওনার কাজ শেষ হলেই আমি আপনাকে কল করব। যদি সিরিয়াল নাম্বার না নিয়ে থাকেন তবে বসুন। আচ্ছা আপনাকে কি আর কোনোভাবে সাহায্য করতে পারি? ধন্যবাদ। মীরা, মীরা, মীরা কান্না করো না। কাঁদছো কেন তুমি? এই ডাক্তারও একই কথা বলছে। মীরা, একটা শেষ সুযোগ আমাকে দাও। সেরা গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করব। চলো ওনাকে আমরা সব খুলে বলি। তোর ফোন কোথায়? কোথায় ছিলি এতক্ষণ? আসলে বিয়ের ইনভিটেশন কার্ডের স্যাম্পল দেখতে গিয়েছিলাম। মাথা খারাপ নাকি? কোনো কমন সেন্স নাই তোর? সমস্যা কি? প্রেগনেন্ট অবস্থায় যেন আর বাইকে উঠতে না দেখি। এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটা ওকে খাওয়াবে। তুমি প্রেগনেন্ট। তোমার ভ্রূণের বয়স 4 সপ্তাহ। আর 37 সপ্তাহের মধ্যেই তুমি বাচ্চার মা হবে। ম্যাডাম, ও প্রেগনেন্ট, আপনি কনফার্ম? কেন? না আসলে আগেও 2জন ডাক্তারের সাথে কথা বলেছি, ওনারাও বলেছে ও প্রেগনেন্ট। শোনো, দেশের সব ডাক্তারই একই কথা বলবে। না আসলে ডাক্তার, আমি যা বলতে চাইছি সেটা হলো কিছু হয়নি, মানে আমাদের দুজনের মধ্যে কিছু হয়নি। হোয়াট? আসলে আমরা দুজন কখনো বেড শেয়ার করিনি ম্যাডাম। সেটা বুঝলাম, কিন্তু গর্ভবতী কি করে হলে? আমি জানি না, তবে আমাদের মধ্যে কখনোই কিছু ঘটেনি ম্যাডাম। তাহলে পেটে বাচ্চাটা আসলো কিভাবে? আচ্ছা, মনে করো তো হয়তো কোনো বার বা পার্টি বা... না ডক্টর, এমন জায়গায় কখনোই যাই না। এমনও তো হতে পারে যে তোমরা হয়তো মাতাল হয়েছিলে, তারপর কোনো কিছু ঘটে গেছে। না ডক্টর, আমরা কখনোই ড্রিঙ্কস করি না। তোমরা দুজন কি একসাথে থাকো? না ম্যাডাম, ওর বাসায়, আমি আমার বাসায়। তাহলে কিভাবে এটা করতে পারে? শোনো ম্যাডাম, কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবে প্লিজ? ওকে ম্যাডাম।
আমার সাথে কি মজা করছো? তুমি না জানলে কিভাবে হলো? আমি সত্যি বুঝতে পারছি না ম্যাডাম। তোমার নাম কি আবার বলো? মীরা। মীরা, অন্য পুরুষের সাথে শুয়েছ? কেঁদো না মীরা, তোমার কান্না থামাও। মীরা, এটা খুবই গুরুতর বিষয়, মনে করার চেষ্টা করো। বাসায় এমন কেউ কি এসেছিল যার সাথে হতে পারে? হয়তো মনে পড়ছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি বলতে চাচ্ছ তুমি আমাকে? তুমি এখনো ভার্জিন? কান্না থামাও মীরা, কান্না থামাও। ইয়েস ম্যাডাম। ওর সাথে যে ছেলেটা এসেছে ওকে ভেতরে পাঠাও। ওকে ম্যাডাম। শোনো, তোমরা দুজন আগামীকাল ঠিক 11:30 মাল্টি স্পেশাল হাসপাতালে চলে আসবে, ঠিক আছে? একটু দেরি করবে না। স্যার আসুন। ভেতরে যান।
তুমি ওর বয়ফ্রেন্ড নাকি? খুব ভালো, তোমরা এখন যেতে পারো। যে টেস্টগুলো করলাম সেগুলো আমরা কয়েকদিন পরীক্ষা করব, তারপর সেগুলো তোমাদের কাছে পাঠিয়ে দেব। চিন্তা করো না। এটা তোর জন্য না, বাচ্চার জন্য। খেয়ে নে। সারাক্ষণ কি নিয়ে টেনশন করিস তুই? আমি না তো। আচ্ছা চল বিয়ের হল বুক করি। বিয়ের হল? রিসেপশনে কতজন আসবে স্যার? আচ্ছা, বরের পরিবারের সাথে কথা বলতে হবে। আনুমানিক 300-400 জন নাকি? 300-400। হ্যাঁ। শুরু হবে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। মিষ্টি, ফল, কেক, চিকেন, ফিরনি, দই, পান, পুডিং, আইসক্রিম, যত রকমের খাবার আছে সব দেবো স্যার, চিন্তা করবেন না। খাবার দিয়ে উৎসব দুর্দান্ত বানিয়ে ফেলবো স্যার। উত্তর থেকে দক্ষিণ সব বঙ্গের খাবার নিয়ে আসবো। আপনার মেয়ের বিয়ের খাবারই হবে প্রধান হাইলাইট। খা। প্রেগনেন্ট বলে আমাদের পারিবারিক ডক্টর আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছে। ওরা কল করবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাল করবে। পাগল নাকি? এই সময় ওজন টানাটানি করছিস কেন? হ্যালো। ওরা কখন কল করবে? আমি আর এসব নিতে পারছি না। সন্ধ্যার আগেই চলে আসবে, একটু ধৈর্য ধরো না প্লিজ। হ্যালো। চেটিনাটো হাসপাতাল থেকে বলছি, সন্ধ্যায় আসতে পারবেন? আচ্ছা। 4টার মধ্যে আসতে হবে। হ্যাঁ। সাথে আপনাদের বাবা মাকে নিয়ে আসবেন। ও আচ্ছা, নিয়ে আসবো। ওকে ওকে। হ্যালো মীরা। শুনছি, বলো। মাত্রই হসপিটাল থেকে কল এসেছিল। কি বলেছে ওরা? তোমার বাবা মাকে সাথে নিতে বলেছে। আরে বাবা মাকে কিভাবে সাথে নেব? মীরা, ওনাদেরকে সত্যিটা খুলে বলো। অবশ্যই সাথে নিয়ে যেতে বলেছে। আচ্ছা। বাবা। মা।
আপনার নাম কি? রঙ্গরাজন স্যার। আমি রামাচন্দ্রন। রঙ্গরাজন, কোথায় কাজ করেন আপনি? এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্যার। তাহলে সহজেই বুঝতে পারবেন। নিশ্চয়ই অযৌন প্রজনন সম্পর্কে আপনার ধারণা আছে। আপনার মেয়েও ঠিক সেই প্রজাতির মতো যেগুলো আপনি এতক্ষণ ধরে দেখলেন। এই প্রজাতিগুলো নিজেরাই গর্ভধারণ করে, অর্থাৎ পুরুষের কোন রকম সমর্থন ছাড়াই মহিলা নিজ থেকেই গর্ভধারণ করতে পারে। এটা আসলে খুব চমৎকার বিষয়, কিন্তু এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রজাতির সাথে ঘটে। 1 বছর আগে আমেরিকার একটা চিড়িয়াখানায় একটা হাঙর নিজে থেকেই গর্ভধারণ করেছিল। চিকিৎসা বিজ্ঞানে আমরা এটাকে পার্থেনোজেনেসিস বলে থাকি। অন্য কথায় আমরা এটাকে বলি ভার্জিন বার্থ, অর্থাৎ শিশু কোনো বাবা ছাড়া। মানে হলো একজন নারী পুরুষের কোন রকম সাহায্য ছাড়াই নিজে নিজে অথবা একটা মেয়ে একা একাই গর্ভধারণ করে। একই জিনিস মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে কিনা সেটা নিয়ে গবেষণা চলছে। 1950-এর দশকে ইংল্যান্ডের একজন মহিলা নিজ থেকেই গর্ভধারণ করেছিল এবং একটা মেয়ে শিশুর জন্ম দিয়েছিল, কিন্তু চিকিৎসায় এটা প্রমাণিত হয়নি। কিন্তু এখন প্রমাণিত হয়েছে মানব জাতির ইতিহাসে আপনার মেয়েই প্রথম মহিলা যে নিজ থেকে গর্ভধারণ করেছে। অর্থাৎ বাবা ছাড়া একটা শিশুর জন্ম। শুধু ওর বেলাতেই এমন হলো কেন? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কোনো রোগ না। আসলে আপনার মেয়ে খুব স্পেশাল। ভালো লাগুক আর না লাগুক, এই খবর মেডিকেল কাউন্সিলে যাবে আর সারা বিশ্ব জানবে। আপনার মেয়ে এখনো পরিপূর্ণ কুমারী, এখানে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। সরি। থ্যাঙ্কস। হ্যালো সারা, কোথায় তুমি? মায়ের সাথে বের হয়েছি, বলো। আচ্ছা, কেন? না, বাসায় আসতে পারবে? এই বিষয়ে? আচ্ছা, মাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। 1 ঘন্টার মধ্যে আসলে হবে? আচ্ছা। ভাই সামনে যায়েন না, ওদিকে অনেক ভিড়।
মানুষ কেন কি হয়েছে ভাই কি হয়েছে এখানে কি একটু বলতো খুলে বলতো না এটা আমরা কিছু জানি না আমরা হচ্ছে ওই ওরা ভালো জানে আপনি এক কাজ করেন আপনি ভিতরে যান ভিতরে যায় মেয়ের বাপের সাথে কথা বলে আসেন যান তাহলে আপনি সব কিছু স্পষ্ট জানতে পারবেন এত মানুষ একসাথে প্রশ্ন করলে কিভাবে উত্তর দেবে এই যে শান্ত হন আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে এখানে এসেছেন কেন? আপনারা বরং ডাক্তারের সাথে দেখা করুন ওনারাই সব মিনিস্টার আজকে গুরুজির সঙ্গে দেখা করে দিল্লি ফিরেছেন। চেন্নাইয়ের এক কুমারী মেয়ে শারীরিক সম্পর্ক ছাড়াই গর্ভধারণ করেছে। চেন্নাই মীরা নামের এক মেয়ে কোনো পুরুষ ছাড়া নিজে থেকেই গর্ভধারণ করেছে। ডাক্তাররা বলছেন মেডিকেলের ভাষায় এটাকে পার্থেনোজেনেসিস বলা হয়। এবং জানা গেছে আগে বিদেশেও নাকি এই একই ধরনের ঘটনা ঘটেছে। মীরা নামের এই মেয়েটি নিজে থেকেই গর্ভধারণ করেছে। আর এই নবজাতক শিশুকে বলা হবে বাবা ছাড়া জন্ম হওয়া অলৌকিক শিশু। চেন্নাইয়ের এক মেয়ে নিজ থেকেই গর্ভধারণ করেছে। অবাক করা ব্যাপার হলো কোনো পুরুষের সাথেই তার সম্পর্ক হয়নি। মেডিকেল কাউন্সিল বলছে এটা পার্থেনোজেনেসিস। শেষ খবর পাওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও সিটি 91.1 FM। আর সকাল থেকে সারা শহর শুধু একটা বিষয় নিয়েই কথা বলছে। এখন প্রশ্ন হলো, নিজে থেকে যদি বাচ্চা জন্ম নিতে পারে তাহলে পৃথিবীতে পুরুষের দরকার কি? আপনারা আপনাদের মন্তব্য জানান। চাঞ্চল্যকর একটা আজব বিষয় নিয়ে লাইফে আছে আমি, গণেশ। হয়তো ইতোমধ্যে শুনেছেন একটা ঘটনা যা সবাইকে হতবাক করেছে। চেন্নাইয়ের কুমারী তরুণী মীরা পুরুষের সাথে কোন রকম সম্পর্ক ছাড়াই গর্ভধারণ করেছে এবং এখন সে সন্তান জন্ম দেবে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মিস্টার ভেঙ্কটচালাম এবং রিপোর্টার আরতি, পরিচিত মুখ মীনাক্ষী ভার্মা এবং আমাদের সাথে আরো আছে সমাজকর্মী কার্তিক। এখন বিষয় ফেরা যাক। আরতি বলো। এটা একটি আশীর্বাদ। যদি এভাবে চলতে থাকে তাহলে পুরুষদের উপর নির্ভর করতে হবে না, নির্ভরতা কমে যাবে। আমি মনে করি সময়ের সাথে সাথে পুরুষদের সংখ্যাও কমতে থাকবে। বুঝলাম। ধরো ঈশ্বরের কৃপায় তোমার সাথেও একই ঘটনা ঘটে আর ছেলে সন্তানের জন্ম হয়, তখন কি করবে? না না, এটা সবার সাথে ঘটার মতো ঘটনা না, অত্যন্ত বিরল ঘটনা। মানব জাতির ইতিহাসে এমন ঘটনা আবার ঘটবে কিনা সন্দেহ আছে। আমার সেটা মনে হয় না। এটাই মানুষের বিবর্তন। যেমন মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে এসেছে, সবকিছু ভালোর জন্যই হয়। এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। বিজ্ঞানের সাথে এটাকে জড়িয়ে বিভ্রান্ত হবেন না। ডাক্তাররা যেমন বলছে এটাই প্রথম সন্তান নয়, এরকম আগেও হয়েছে। 5000 বছর আগে মহাভারতে কুন্তী কিভাবে কর্ণ ও পাণ্ডবদের জন্ম দিয়েছিলেন, 2000 বছর আগে মেরি কিভাবে যিশুর জন্ম দিয়েছিলেন। এমন ভাবে জন্মানো শিশুরা সাধারণ না, তারা ঈশ্বরের সন্তান। তাহলে সে তো যে সন্তান পিতা ছাড়া জন্মগ্রহণ করে সে হলো অবতার। কৃতযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, প্রতিটা যুগে পৃথিবীতে একজন অবতার জন্ম নেবে। একইভাবে এই খারাপ যুগেও পথ দেখানোর জন্য অবতার জন্ম নেবে। সেই অবতার নিজেই এই মেয়ের গর্ভে এসেছে। যে সন্তানের জন্ম হবে সে হলো ঈশ্বরের অবতার। আচ্ছা, এই পৃথিবীতে কি মাত্র একটা ঈশ্বরে থাকা উচিত? মুরুগা আছে, বিনায়ক আছে, আইয়াপ্পা আছে, যিশু, ওনার মতো আপনিও একজন ঈশ্বর, সে একজন ঈশ্বর, এরকম আরো অনেক ঈশ্বর থাকতে পারে, তাই না? কি ভাবছেন আপনি? না, অনেক ঈশ্বর আছে, কিন্তু আসলে তাদের অস্তিত্ব আছে কিনা আমি জানি না, এটা নিয়েই ভাবছি।
জুয়েলারি দোকান থেকে কল দিয়েছিল, বলল চেন রেডি হয়ে গেছে, শুভ দিন দেখে নিয়ে আসতে বলেছে। বিয়ের কার্ড দেওয়া উচিত না? অফিস থেকেও তো ছুটি নিতে হবে। কার্ড দেওয়ার সময় মানুষকে কি বলবে? শহরের সবাই এ বিষয়ে জানে। টেলিভিশন, রেডিও সব জায়গায় একটু পরপর একই সংবাদ, বাবা ছাড়া সন্তান জন্ম দিচ্ছে একটা মেয়ে। তোমার কি মনে হয় এই বিয়ে হওয়া উচিত? মা, বিয়ের সাথে এই বিষয়ের কি সম্পর্ক? চুপ কর, শুধু তোর ইচ্ছে এই বিয়ে হবে না। এই, তোর মা ঠিকই বলেছে, মীরার বাসায় কি হচ্ছে সেটা না জেনে সামনে আগানো ঠিক হবে না। আসলে যে কারণে দ্রুত বিয়ে দিতে চেয়েছিলাম, এখন তো সেই সমস্যা নেই। বিষয়টা দেশের সবাই জেনে গেছে। আমাদের কি এখন তাড়াহুড়ো করার দরকার আছে? কলেজ শেষ করে বিয়ে করলেই তো ভালো হয়, তাই না? এটা নিয়ে কথা বলতে এসেছি। আসলে ভাইজান, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আপনি কি চিন্তা করছেন? আমরা এখনো তেমন কাউকে জানাইনি, বিয়ের কার্ডও দেইনি। কিছু টাকা নষ্ট হবে, কিন্তু সেটা কোনো বিষয় না। এমনিতেও মীরা এখন অনেক সমস্যায় আছে, আমরা ওর যন্ত্রণা বাড়াতে চাই না। ভাইজান, ও এখনো ছোট, কিছুই বোঝে না, ওকে নিয়ে ভাববেন না। তোমার মন্তব্য কি? আঙ্কেল, যে যাই বলুক না কেন, এটা আমাদেরই সন্তান। এই বিষয়ে আমাদের একে অপরকে সমর্থন করতে হবে। তাছাড়া বাচ্চার দেখাশোনা করার জন্য আমাদের একসাথে থাকতে হবে। আমার তাই মনে হয়, জন্মের পর না, সন্তান জন্মানোর আগেই আমি ওর বাবার দায়িত্ব পালন করতে চাই। আমার আর কোনো সংশয় নেই, ওই আমার মেয়ের জামাই। আমরা যে তারিখে বিয়ে ঠিক করেছি, আমি চাই সেই তারিখেই ওদের বিয়ে হোক। এই বিয়ের সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল। আমরা বড়রা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ও যদি ভুল করত তাহলে সবকিছু এলোমেলো হয়ে যেত। আমরা আসলে ওর কাছ থেকে অনেক কিছুই শিখেছি। ওর নেয়া পদক্ষেপের কারণেই আমরা এখন শান্তিতে আছি। ও সব সময় আমাদের পাশে ছিল, আমাদেরও উচিত ওর পাশে থাকা। টেনশন করে কি লাভ? যে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সেটাই অনুসরণ করা উচিত। চলুন বাবা মা হিসেবে ওদের সাহায্য করি। আপনি একদম ঠিক বলেছেন, আমার আর কোনো আপত্তি নেই। চলুন ওদের পাশে থাকি। অবশেষে প্রেগনেন্ট হয়েই গেলে। উনি কি স্যার নাকি ম্যাডাম? சங்கொன்றினுள்ளிலே மெல்லோசை கேட்குமே என் உயிரே
தோன்றினாய். கொண்டாடவே கொண்டாடவே உலகமே கருவறை வருடி விடும் மயிலிறகே மறுபடியும் பிறந்து விட்டேன் இது வரமே. சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே விண்மீனை போலவே நீயாக தோன்றினாய். கொண்டாடவே கொண்டாடவே உலகமே தரிரரா 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 தரிரரா. இயற்கையின் கரை உடைந்திட எழும் மலைதான் நீ. புது புது ஒளித்தடங்களில் என்னை அழைத்ததும் நீ. தனியொரு புது உலகினை பரிசளித்ததும் நீ. திருமண உறவுக்கு ஒரு வழி வகுத்ததும் நீ. கண்ணே என்னை பொம்மை செய்தே தானட வைத்தேனே. வந்தே என்னை ஏந்திக் கொள்வாயே. நம் காதலின் சாயல் அதை நாம் கண்டோமே. அன்னை என்றே தந்தை என்றே எம்மை செய்தாயே. உனை தொடவே இரு உயிர்கள் துடிக்கிறதே. উনাদুরুবাম মাদে রসিকে তবিকিরে রে। ডেলিভারির এক সপ্তাহ আগে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা তো পাশেই থাকি, এত আগেই হতে হবে? ওকে, যদি খারাপ লাগে তাহলে সাথে সাথে এখানে চলে আসবে। শুধু তোমার জন্য না, এটা আমাদেরও ফার্স্ট টাইম। விண்மீனை போல நீயாக தோன்றினாய், கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே। সারা সারা ব্যথা করছে। বেশি ব্যথা করছে? হ্যালো, সার্ভানান সার্ভানান বলছি। চিনতে পেরেছেন? মীরার হাজব্যান্ড। মীরার প্রসব ব্যথা উঠেছে, দয়া করে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, সবাইকে জানিয়ে আসছি। বাবা, কি হয়েছে? মীরার ব্যথা উঠেছে। এই শুনছো? ডাক্তারকে কল করো। আচ্ছা বাবা, কল করেছি, অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। আচ্ছা ঠিক আছে। চিন্তা করিস না।
বাড়ির দিকে খেয়াল রেখো, আমরা হাসপাতালে যাচ্ছি। আচ্ছা। সাবধানে থেকো। আপনি যান। মেয়ে সন্তান হয়েছে।
কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া রহস্যজনকভাবে গর্ভবতী হওয়া মীরা আজ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তাদের পারিবারিক সূত্র থেকে জানা গেছে শিশু ও মা দুজনেই এখন সুস্থ আছে। মানুষের মনে বিশ্বাস জন্ম নিয়েছে এই শিশুটি হয়তো এই যুগের অবতার। দেশ জুড়ে সবাই এই ঘটনায় আনন্দ প্রকাশ করছে এবং মীরার বাসার সামনে অসংখ্য মানুষ ভিড় করছে ওই বাচ্চা সন্তানটিকে দেখার জন্য। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা সহ দেশের সকল শ্রেণীর মানুষ নতুন এই বাচ্চাটিকে শুভেচ্ছা জানিয়েছেন। শিশুর জন্মের সময়টা মোটেও সাধারণ নয়। সমস্ত গ্রহ, মনে হচ্ছিল পুরো পৃথিবী এই আশ্চর্যজনক নবজাতকের জন্য মনে প্রাণে প্রার্থনা করছিল যেন নিরাপদে পৃথিবীতে চলে আসে। আর এছাড়াও আরো কিছু দিক থেকে এই শিশুটি অন্যদের থেকে আলাদা প্রমাণিত হবে। যেমন গ্রহের অবস্থান অনুসারে এই শিশুটি আগে জন্ম নেয়া একই ধরনের শিশুদের চেয়ে অনেক বেশি অনুকূল। এটা বিস্ময়কর খবর। নস্ট্রাডামাস অনেক আগেই একটা বইয়ে এই বিষয়টা সম্পর্কে লিখেছিলেন। ভবিষ্যৎবাণীটা অনেকটা এমন ছিল যে কোনো এক সময় একজন কুমারী মা একটা সন্তান জন্ম দেবে এবং শিশুটি এমন একটি দেশে জন্মগ্রহণ করবে যে দেশের 3 দিকেই সমুদ্র। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই শিশুটি পৃথিবী শাসন করবে। সে পৃথিবীর যে কোনো জায়গায় জন্ম নিতে পারতো। আপনার ঘরে জন্ম নিল কেন বলুন তো? তিনি তো পুরুষ ঈশ্বর হয়ে জন্ম নিতে পারতেন, নারী ঈশ্বর হয়ে জন্ম নিলেন কেন? রামের জন্য সীতার মতো, শিবের জন্য পার্বতীর মতো, সেতুর জন্য অনেক সুন্দর হয়েছে, হাসিটা আরো বেশি সুন্দর। সেতু, দাঁড়িয়ে আছিস কেন? কাছে এসে দেখ। মা বলো। বাবা, বাবা বলো। বাবা, বাবা, বাবা বলো। বাবা। ইস, দর্শনী। கதைகள் தீராது கலையாத
আপনার সন্তানকে আমাদের স্কুলে দিন। আমাদের সিলেবাস উন্নত, চমৎকার সুবিধা। আপনাকে ফি দিতে হবে না। শুধু আমাদের স্কুলে ভর্তি করান। প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও সিটি 91.1। আগে এই শোতে অনেক সেলিব্রিটি এসেছে, কিন্তু আমাদের আজকের গেস্টকে আমরা সেলিব্রিটি বলতে পারি না, তাতে ঈশ্বরকে অপমান করা হবে। ঈশ্বরের সন্তান আজ আমাদের শোতে, এবারই প্রথম এই শোতে আপনার সাথে কথা বলতে যাচ্ছি। শুভেচ্ছা, আপনার নাম কি? দর্শিনী। মার নাম মেয়েরা, বাবার নাম সর্বনান। লিসেনার্স, বিভ্রান্ত হবেন না, সে তার মায়ের স্বামীকে বাবা বলে সম্বোধন করছেন। এক্সকিউজ মি ম্যাডাম, এভাবে বলবেন না। শুধুমাত্র সন্তান জন্ম দিলেই কেউ বাবা হতে পারে না, বুঝতে পেরেছেন? সর্বানানী দর্শিনীর বাবা। আমি আসলে মুখ ফসকে বলে ফেলেছি, দুঃখিত। কোনো সমস্যা নেই, ও আমাকে বাবার মতো ভালোবাসে, এতেই আমি খুশি। আমি চাই ঈশ্বরের সন্তানই প্রথম এটা স্পর্শ করুক। সারা, সবাই আমাদের মেয়েকে ঈশ্বরের সন্তান বলে ডাকে, তোমারও কি তাই মনে হয়? আমার মনে হয় না। সর্বানন বাবা, গুরুজির ওখান থেকে কল এসেছিল। কেন বাবা? জানি না, ওর রাশিফল দেখতে চেয়েছে। রাশিফল? হ্যাঁ, তিনি আমাদের ডেকেছেন, যাওয়া উচিত। হ্যাঁ আচ্ছা বাবা। নমস্কার। নমস্কার, আশা করি ভালো আছেন। তোরা যা, আমি আসছি। একটু দাঁড়ান, আমি আসছি। ওরা চলে এসেছে, ভেতরে নিয়ে এসো। আসুন।
রাশিফল। ভোরবেলা আমার স্বপ্নে দেবী এসেছিলেন, আর এ কারণেই আমি তোমাদেরকে আমার সাথে দেখা করতে বলেছি। ও এখন চলে এসেছে ওর আসল ঠিকানায়। শোনো মা, ওকে এখানেই বাস করতে দাও, এখানকার মানুষই ওর যত্ন নেবে। প্রার্থনার সময় হয়ে গেছে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা ওকে রেখে চলে যেতে পারেন। গুরুজি এসব কি বলছেন? বুঝতে পারিনি। আশ্চর্য, আমার সন্তানকে কিভাবে এখানে রেখে যাব? এসব কি ধরনের কথা বলছেন আপনারা? ওর জন্মই হয়েছে পৃথিবীর উন্নতির জন্য, এটাই ওর সত্যিকারের স্থান। না, আমি আমার সন্তান কাউকে দেব না। আপনার সিদ্ধান্তে এই সন্তানের জন্ম হয়নি। এরকম ঐশ্বরিক সন্তানের জন্ম দিবেন জানতেন? কিভাবে এই সন্তান আপনার হতে পারে? ঈশ্বর চাইলে যে কাউকে এই কাজের জন্য বেছে নিতে পারতেন, তিনি আপনাকে নির্বাচিত করেছেন, এতটুকুই। ঈশ্বরের সন্তান বলা বন্ধ করুন তো। ওর বয়স মাত্র 3 বছর, ওকে কিভাবে এখানে রেখে যাব? থামুন, আপনার সাথে ওর কি সম্পর্ক? আমি ওর মায়ের সাথে কথা বলছি। আমি ওকে এখানে রাখবো না, ও আমাদের ছাড়া বাঁচতে পারবে না। আমরা শিশুদের এমন ভাবে যত্ন নেই যেন ওরা ঈশ্বর। ঈশ্বর পৃথিবীতে আসলে আমরা যত্ন নেব না? শুনুন, ওদেরকে বলুন মেয়েটাকে এখানে রেখে চলে যেতে। প্রার্থনার সময় হয়েছে। মা চলো যাই। ওকে আমরা রেখে যাব না। দেখি, আমার কাছে দিন।
যাচ্ছেন আপনারা? আমার মেয়ে ওখানে। সে অনেক আগেই চলে গেছে, আপনারা এখন যেতে পারেন। দর্শিনী কোথায়? কোন দর্শিনী? আমার মেয়ে। তুমি ওকে ভেতরে নিয়ে গিয়েছিলে, ওর পূজাও করছিলে। সে তো অনেক আগেই পুরোহিতের সাথে চলে গেছে। দাঁড়ান, আপনাদের সেখানে ঢুকতে দেবে না, চলুন। এখানে অপেক্ষা করুন, আমি দেখছি। তিনি ভেতরে আছেন, এখন ওনাকে বিরক্ত করা যাবে না। পূজার সময় শেষ, আপনারা কেউ আর এখানে থাকতে পারবেন না, চলে যান। এই সন্তানকে ছাড়া কিভাবে যাব? চলে যান। মাথা ঠান্ডা করো, এখন মাথা গরম করে কোনো লাভ হবে না। দর্শিনী, আমি দেখছি। বলুন। দর্শিনী কোথায়? সে ভেতরে আছে। ওকে দেখতে চাই। সন্ধ্যার পর ভেতরে যাওয়ার অনুমতি নেই, দেবীও বের হবে না। অন্তত ওর মাকে যেতে দিন। কি বলছেন? সেটা একদম অসম্ভব। কারোর সাথেই দেখা হবে না, আর দেবীও কারোর সাথে দেখা করতে পারবে না। যতক্ষণ এখানে থাকবো আমরা আসলে কিছুই করতে পারবো না, অন্যভাবে মোকাবেলা করতে হবে। চলো বাড়িতে যাই, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। ও আমাকে ছাড়া একা কিভাবে থাকবে? আমরা অবশ্যই দর্শিনীকে ফিরে পাবো, কিন্তু সেজন্য এখান থেকে যেতে হবে। বাবা মায়ের অনুমতি ছাড়া ওরা কিভাবে সন্তানকে নিয়ে যেতে পারে? আপনারা মেয়েকে ওদের কাছে রাখতে চান না, তাই তো? তাহলে বাচ্চা ফেরত দিতে বাধ্য। চিন্তা করবেন না, বাবা মায়ের অনুমতি ছাড়া নিয়ে গেছে বলে আমাদের মামলা শক্তিশালী। যদিও তারা প্রভাবশালী ব্যক্তি, তাই প্রেসার বেশি থাকবে। যাই হোক, আমি শুনানির তারিখ পাওয়ার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। বাচ্চা ফিরে পাবো, চিন্তা করবেন না। মীরা, তোরা বাসায় যা, আমি মন্ত্রীর কাছে যাচ্ছি, ওনার সাথেও দেখা করে দেখি। আমরা কি ডক্টর রামচন্দ্রের সাথে দেখা করব? উনি দর্শিনী আর আমাদের সম্পর্কে প্রায় সবকিছু জানেন। উনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। পত্রিকায় পড়েছি, ভেবেছিলাম তোমাদের সাথে দেখা করব। অনেক ধন্যবাদ স্যার, আপনার ওদেরকে বলতে হবে দর্শিনী ঈশ্বরের সন্তান নয়, ওকে আমার কাছে ফিরিয়ে দিন। অন্য প্রজাতির সাথে ঘটলে মোকাবেলা করা সহজ, কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং কুসংস্কার দুটি আলাদা জিনিস। কিন্তু সমস্যা শুরু হয় যখন বিশ্বাস কুসংস্কারে পরিণত হয়। আসলে
আমি জানি না আমার কথা কতটা গুরুত্ব পাবে, তবে কথা দিচ্ছি তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ওই বাচ্চা মেয়েটার কি দোষ বলুন? এসো এসো, খাও, এদিকে তাকাও। এই যে খাও, এদিকে তাকাও শোনা। এই যে নাও, আ করো, আ করো, নাও। ওর জ্বর এসেছে, কিছু ওষুধ লিখে দিচ্ছি। সবসময় ওর সাথে একজন রাখবেন। আমি জানি না ও কেমন আছে সারা, ভয় লাগছে। আমরা দর্শিনীকে ফিরে পাবো তো? অবশ্যই পাবো মীরা। সবাই ওকে ঈশ্বরের সন্তান বলে ডাকে, আমার মনে হয় ওরা ওকে রেখে দেবে। চিন্তা করো না মীরা, এরকম কিছুই হবে না। ও আমাদের সন্তান, আমরা অবশ্যই ওকে ফিরিয়ে আনবো। ঈশ্বরের সন্তানকে নিয়ে এসো। অনেক চেষ্টা করেও আনতে পারিনি। ঈশ্বরের সন্তান কারোর সাথে দেখা করার মেজাজে নেই, আমি তোকে অন্যদিন ডেকে পাঠাবো। আচ্ছা, ঈশ্বরের সন্তানের কাছ থেকে আশীর্বাদ নিতে পারলে ভালো হতো। হবে, অন্য কোনো দিন হবে, ডাকবো তোকে। আচ্ছা গুরুজি, আমরা এখন আসি। আচ্ছা। ঈশ্বরের সন্তান এখানে সেখানে চলে যায়, ওনাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। বড় হওয়ার পর আবার আনলে কেমন হয়? জি গুরুজি। ভাই, আরো অনেকেই মামলা করেছে। মানে? অনেক মন্দিরের গুরুজি মামলা করেছে, বলছে এই বাচ্চা তাদের। একজন আমাকেও মামলা নিতে বলেছে। দেশে অনেক আইনজীবী আছে, অসংখ্য মামলা পড়বে, চিন্তা করে দেখুন। আমি মনে করি এই মামলা খুব সহজে শেষ হবে না।
গুরুজি, ঈশ্বরের সন্তানকে খুঁজে পাচ্ছি না। যেভাবে হোক খুঁজে বের কর। ওর জ্ঞান নেই। যদি 6 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরে তাহলে কোনো সমস্যা হবে না। মাথায় আঘাত পেয়েছে, স্ক্যানিং করে দেখতে হবে। ফার্স্ট এড দিয়েছি, অনেক রক্ত ঝরেছে। রক্তের গ্রুপ জানার জন্য আমরা টেস্ট করেছি। গ্রুপ জানার পর রক্তদাতা এবং ব্লাড ব্যাংকে জানাতে হবে। দয়া করে কাউকে জানাবেন না। ব্লাড রিপোর্ট স্যার, A1B নেগেটিভ। রেয়ার গ্রুপ, এখনই সবাইকে ইনফর্ম করে দিন আমাদের A1B ব্লাড দরকার। কেউ যেন এই বিষয় না জানে। ওকে স্যার।
এখানে। আরে কারা আপনারা? এখানে কি করছেন? স্যার, মেয়ের বাবা মা। স্ক্যান রিপোর্ট দেখলাম, মাথায় গুরুতর আঘাত লাগার কারণে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, অনেক রক্ত ঝরেছে। আমরা কিছু ব্যবস্থা করেছি, কিন্তু অপারেশনের জন্য আরো রক্তের প্রয়োজন হবে। তবে ওর রক্তের গ্রুপ অনেক রেয়ার, তাই এটা পাওয়া কঠিন। রক্তদাতা ব্লাড ব্যাংকে আমরা জানিয়েছি, পেয়ে যাব। স্যার, দর্শনী আর আমার রক্তের গ্রুপ এক। স্যার, আপনাকে ব্যাকআপ হিসেবে রাখবো, পরে আবার দরকার হতে পারে। আপাতত এখন অন্য জায়গা থেকে ব্যবস্থা করে অপারেশন করব। অলৌকিকভাবে যে শিশুটির জন্ম হয়েছিল, দেশের বিভিন্ন মন্দিরের গুরুরা শিশুটিকে তাদের বলে দাবি করছেন। আগামীকাল চেন্নাই হাইকোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাচ্চা মেয়েটির বাবা মা বলছে তাদের সন্তানকে তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। আর গুরুজিরা বলছে সে মানব জাতির কোনো সাধারণ মানুষ না, সে হলো ঈশ্বরের সন্তান, দেবীর অবতার। আগামীকাল আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আপনারা এখানেই থাকেন। এখানে সাইন করুন। একদিকে ঈশ্বরের সন্তান তার জীবনের জন্য লড়াই করছে, আর অন্যদিকে আজকেই তার মামলার শুনানি হতে যাচ্ছে। পুরো দেশ এই মামলার রায় জানার জন্য অপেক্ষা করছে। দর্শক, ঈশ্বরের সন্তান এখনো তার জ্ঞান ফিরে পায়নি। সন্তানের এই অবস্থা দেখে তার বাবা মা ভেঙে পড়েছে। শুনানির রায় কি হয় সেটা জানানোর জন্য আমরা আছি আদালত প্রাঙ্গণে। আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা শিশুটিকে নিজেদের বলে দাবি করেছিল তাদের মধ্যে কেউই আজকে আদালতে আসেনি। এই শিশুটি ঈশ্বরের সন্তান, সবাই বাচ্চাটাকে নিজেদের বলে দাবি করছে। আমি এখন আপনাদের কাছে কয়েকটি নাম বলতে চাই। মুরুগান, ধনলক্ষ্মী, পিটার, মোহাম্মদ আলী সহ আরো অনেক নাম। মাত্র যে নামগুলো বললাম, যখন বাচ্চাটার দরকার ছিল তখন ওরা সবাই ওকে রক্ত দিয়েছিল। এমনকি তারা জানতও না তারা কাকে রক্ত দান করছে। বিষয়টা নিয়ে চিন্তা করে দেখুন, দেখা যাবে এখানে মুরুগান আছে, পিটারও আছে, আলীও আছে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? 3 ধর্মের লোক ওকে রক্ত দিয়েছে। তাহলে এখনো কার অন্তর্গত? যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো
অভাবী মানুষকে যে সাহায্য করে সেই ঈশ্বর। এই শিশুটি ঈশ্বরের সন্তান। আজকে সে জীবন বাঁচানোর জন্য লড়াই করছে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ হিসেবে আমাদের কি করার ক্ষমতা আছে? আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি যে আমরা একটা সন্তানকে বলি দিতে প্রস্তুত। নিষ্পাপ শিশুটাকে ঈশ্বর ভাবা বাদ দিয়ে কিভাবে ওকে বাঁচানো যায় সেই চেষ্টা করা উচিত। বাবা মায়ের অনুমতি ছাড়া শিশুটাকে যারা নিয়ে গিয়েছিল তাদের প্রতি আদালত নিন্দা প্রকাশ করছে এবং সেই সাথে তাদের বিরুদ্ধে আদালত তদন্তের নির্দেশ দিচ্ছে। আমি জানি না সেই শিশুটি ঈশ্বর কিনা। যদি সে ঈশ্বর হয়ও, প্রথমে 18 বছর হতে দিন, তারপর মেয়েটি নির্ধারণ করবে সে কি হতে চায়। বাচ্চাটার জন্য সেটাই ভালো হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাচ্চাটা যেন বেঁচে থাকে, আর এখন থেকে বাচ্চাটা বাবা মার সাথেই থাকবে। এটাই আদালতের রায়। যখন গল্পটা শুরু হয়েছিল তখন একজন শিশু নিজেকে অবতার বলে দাবি করেছিল। সে এখন কোথায়? ঈশ্বর, খবর শুনেছেন? কাজাকস্তানে কপালে 3টা 6 লেখা নিয়ে একটা বাচ্চার জন্ম হয়েছে। শয়তানের জন্ম হয়েছে। কাজ শুরু করা দরকার। হোমওয়ার্ক করেছিস? তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে যা। শিশু হয়েও ওরা বুঝতে পেরেছিল, কিন্তু সমাজের বড়রা